জানিয়ে দিব আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজনৈতিক অঙ্গনে নতুন মোড়, তারেকের হাত ধরে দেশে ফিরবেন শেখ হাসিনা, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত রাজনীতি করার সুযোগ নেই সংসদে পার্থ, থাকছে প্রতিবেদনে। হাসিনা টিউলিপ বড় অঙ্কের উৎকোচ নেওয়ায় প্রকল্প ব্যয় বেড়ে হয় ৩ গুণ, থাকছে প্রতিবেদনে। ৩ দশক পর ব্যালটের বাইরে নৌকা, এক ঐতিহাসিক অনুপস্থিতির গল্প, থাকছে প্রতিবেদনে। নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন, রাশেদ খান, থাকছে প্রতিবেদনে। কার্ডের পর কার্ড, জনগণকে ধোঁকা দেওয়ার তারেকের নতুন কৌশল, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম। এখন আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত রাজনীতি করার সুযোগ নেই সংসদে পার্থ। বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপির সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বলেছেন, অনেকে আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে কথা বলে। জুলাইকে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ নেই। জুলাইকে জঙ্গি আখ্যা দিয়ে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ নেই। এই বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনীতি করার সুযোগ নেই। আজ মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন আন্দালিব রহমান পার্থ। এদিকে তার বক্তব্যের একটি অংশ নিয়ে প্রতিবাদ জানান বিরোধী দলের নেতা শফিকুর রহমান। আন্দালিব বলেন, বিদ্যুতের সংকট নিয়ে কথা বলার সময় বিদ্যুৎ প্রতিনিধি অমিত সাহেব বলেছিলেন, ফ্যাসিস্টের অব্যবস্থাপনা। এটা খুবই নমনীয় এবং দুর্বল শব্দ। আওয়ামী লীগের আমলে বিদ্যুৎ সেক্টরে কোনো অব্যবস্থাপনা হয়নি? হয়েছিল। লাগামহীন দুর্নীতি ও চুরি হয়েছিল বিদ্যুৎ খাতে। আর্টিফিশিয়াল ক্রাইসিস সৃষ্টি করা হয়েছিল। গ্যাস উত্তোলন করা হয়নি বাপেক্স দিয়ে, ফেয়ার করা হয়েছিল তৌফিক সাহেবকে দিয়ে, যা ছিল সম্পূর্ণ ব্লাফ। কুইক রেন্টাল দিয়ে কুইক ডিস্ট্রয় করা হয়েছিল দেশকে, সেই বোঝা দেশ বহন করছে। গণমাধ্যমের মালিকেরা রাতে ঘুমাতে পারতেন না বলে দাবি করেন আন্দালিব রহমান। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একটা স্ট্যাটাস লিখে 10 বার ডিলিট করতাম। এই বুঝি আইসিটি অ্যাক্টে আমাদের ধরল কিনা। বড় বড় ব্যবসায়ীর বিষয়ে পার্থ বলেন, আমরা এও শুনেছি তারা মা আম্মু বলে সম্বোধন করেছে। কবিতায় বলেছে, তুমি আমার প্রথম, তুমি আমার দ্বিতীয়। 3 দশক পর ব্যালটের বাইরে নৌকা, এক ঐতিহাসিক অনুপস্থিতির গল্প। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ এমন এক রাজনৈতিক বাস্তবতায় অনুষ্ঠিত হচ্ছে, যা কয়েক বছর আগেও কল্পনা করা কঠিন ছিল। দেশের অন্যতম প্রাচীন ও দীর্ঘ সময় ক্ষমতায় থাকা দল আওয়ামী লীগ এই নির্বাচনে নেই। ব্যালট পেপারে নেই তাদের ঐতিহ্যবাহী প্রতীক নৌকা। পোস্টাল ব্যালটেও অনুপস্থিত সেই চেনা চিহ্ন। নির্বাচনের মাঠে দলটির এই অনুপস্থিতি কেবল একটি রাজনৈতিক সিদ্ধান্তের ফল নয়, বরং গত 1.5 বছরের নাটকীয় ঘটনা প্রবাহের পরিণতি। 2024 সালের 5ই অগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই আওয়ামী লীগ কার্যত দেশের রাজনৈতিক দৃশ্যপটের বাইরে। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকার গত বছরের 12ই মে নিষেধাজ্ঞা আরোপ করে দলটির সব ধরনের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপ করে। সরকারের ঘোষণায় বলা হয়, অভ্যুত্থান দমনকালে গুম, খুন, পুড়িয়ে মানুষ হত্যা, গণহত্যা, বেআইনি আটক, অমানবিক নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কার্য ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত দল ও এর সহযোগী সংগঠনগুলোর সব কার্যক্রম বন্ধ থাকবে। এরপরই নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে। তারই পথ ধরে নির্বাচনে অংশ নেওয়ার সাংগঠনিক ও আইনি পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়। যদিও দেশের বাইরে থেকে একটা পক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি তুলে আওয়ামী লীগকেও নির্বাচনে রাখতে দাবি তুলেছিল, কিন্তু তা মেনে নেয়নি অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এটি প্রথম নয় যে আওয়ামী লীগ কোনো নির্বাচনে অংশ নেয়নি। 1988 সালের চতুর্থ সংসদ নির্বাচন, এরপর 1996 সালের 15ই ফেব্রুয়ারির ষষ্ঠ সংসদ নির্বাচন দলটি বর্জন করেছিল আন্দোলনের অংশ হিসেবে। তবে সেই বর্জন ছিল রাজনৈতিক কৌশল। এবারের অনুপস্থিতি আইনগত ও প্রশাসনিক নিষেধাজ্ঞাজনিত।
সব মিলিয়ে ১৩টি জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে ৩বার ব্যালটে ছিল না নৌকা প্রতীক, ২বার বর্জনের কারণে আর এবার নিবন্ধন স্থগিত থাকার কারণে। আওয়ামী লীগ দেশের অন্যতম প্রাচীন দল, যেটি প্রতিষ্ঠিত হয় ২৩ জুন ১৯৪৯ সালে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে। ১৯৫৫ সালে নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। স্বাধীনতার পর ১৯৭৩ সালের প্রথম সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মধ্য দিয়ে আওয়ামী লীগের নির্বাচনী যাত্রা শুরু। ১৯৭৯ সালে বিরোধী দলে বসা, ১৯৮৬ সালে অংশগ্রহণ নিয়ে জোটে ভাঙন, ১৯৯১ সালে তীব্র প্রতিদ্বন্দ্বিতা, ১৯৯৬ সালের জুনে ক্ষমতায় ফেরা, প্রতিটি অধ্যায়েই দলটি ছিল জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে। ২০০১ সালে হারের পর ২০০৮ সালে মহাজোটের বিপুল বিজয় তাদের টানা ১.৫ যুগেরও কাছাকাছি সময় ক্ষমতায় থাকার পথ তৈরি করে। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন, বিশেষত বিরোধী দলগুলোর বর্জন বা সীমিত অংশগ্রহণের প্রেক্ষাপটে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট পায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে ২২২টি আসনে জয়লাভের মাধ্যমে তারা ষষ্ঠ মেয়াদে সরকার গঠন করে। সেই ধারাবাহিকতার মাত্র ২ বছরের মাথায় দলটির সম্পূর্ণ নির্বাচনী অনুপস্থিতি দেশের রাজনীতিতে এক বিরাট বাঁক। এবারের নির্বাচনে ৬০টি নিবন্ধিত দলের মধ্যে ৫০টি অংশ নিচ্ছে। দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে প্রার্থী সংখ্যা ২০০৯ জন। ২০০৮ সালে দল নিবন্ধন প্রথা চালুর পর মোট ৬৩টি দল নিবন্ধন পেয়েছিল। এর মধ্যে ৩টির নিবন্ধন বাতিল হয়েছে, একটির নিবন্ধন বর্তমানে স্থগিত। এই কারণে আইনি কাঠামোর মধ্যেই তৈরি হয়েছে এক ভিন্ন প্রতিযোগিতার ক্ষেত্র, যেখানে ঐতিহ্যগত অন্যতম বড় শক্তির অনুপস্থিতিতে গড়ে উঠছে নতুন সমীকরণ। একাধিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের অনুপস্থিতি নির্বাচনের প্রতিযোগিতামূলক চরিত্র, ভোটার উপস্থিতি এবং ক্ষমতার ভারসাম্যে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। একদিকে এটি নতুন ও মাঝারি শক্তির দলগুলোর জন্য সুযোগ তৈরি করেছে নিজেদের সংগঠিত ও প্রতিষ্ঠিত করার, অন্যদিকে দেশের রাজনীতিতে দীর্ঘদিনের দ্বিমেরু বাস্তবতার পরিবর্তে বহুমেরু পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে একই সঙ্গে প্রশ্ন রয়ে গেছে, বিচারিক প্রক্রিয়া শেষ হলে দলটির ভবিষ্যৎ অবস্থান কী হবে এবং সেই প্রত্যাবর্তন আদৌ সম্ভব হবে কি? ত্রয়োদশ সংসদ নির্বাচন তাই কেবল আরেকটি নিয়মিত গণতান্ত্রিক প্রক্রিয়া নয়, এটি এক অনুপস্থিতির নির্বাচন। ইতিহাসের ধারাবাহিকতায় প্রথমবারের মতো ক্ষমতাচ্যুত একটি প্রধান দল নিষেধাজ্ঞার কারণে ব্যালটের বাইরে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে যে দলটি কখনো ক্ষমতায় কখনো বিরোধী আসনে থেকেও কেন্দ্রীয় চরিত্রে ছিল, আজ সেই দলটি নেই মাঠে। ভোট গ্রহণ চলছে, ব্যালট পেপার দেখে পুরনো অনেকেই হয়তো চমকাবেন, নেই নৌকা। বাংলাদেশের রাজনীতির চলমান অধ্যায়ে এই এক নতুন দৃশ্যপট, যার প্রভাব আগামী দিনগুলোতেই হয়তো স্পষ্ট হয়ে উঠবে। নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা রাশেদ খান। বুধবার ২৯ এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি। ওই স্ট্যাটাসে রাশেদ খান লেখেন, গতকাল মঙ্গলবার ২৮ এপ্রিল সংসদে দাঁড়িয়ে নাহিদ ইসলাম দুর্নীতির প্রমাণ চেয়েছেন। আমি ধরেই নিলাম তিনি নিজে কোনো দুর্নীতির সাথে জড়াননি, কিন্তু তিনি দায়িত্বে থাকাকালীন সময় অন্তর্বর্তীকালীন সরকারের অনেকে ও সরকার ঘনিষ্ঠ ব্যক্তিরা দুর্নীতি তদবির বাণিজ্যে জড়িয়েছেন। এমনকি তার সাবেক পিও আতিক মোর্শেদের কর্মকাণ্ড নিয়েও অনেক অভিযোগ অনুযোগ গণমাধ্যমে এসেছে। এছাড়া বিভিন্ন জায়গায় নিজস্ব সার্কেলের লোক বসানো ও নিজের মন্ত্রণালয়ের বাইরেও অন্য মন্ত্রণালয়ের রদবদলেও তিনি প্রভাব বিস্তার করেছেন। তাদের কারোর বিরুদ্ধে পরবর্তীতে বেশ কিছু অভিযোগ গণমাধ্যমেই এসেছে। ওই স্ট্যাটাসে লেখা হয়, তিনি নিজেও বলেছিলেন কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করে প্রতারিত হয়েছি। এসব উপদেষ্টাদের বিরুদ্ধে বর্তমানে দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আসছে। নাহিদ ইসলাম তাদের নিয়োগকর্তা ছিলেন, সুতরাং তিনি কি এসবের দায় এড়াতে পারেন? এছাড়া তিনি নিজেই বলেছিলেন, বিভিন্ন ধনী ব্যক্তিরা এনসিপিকে আর্থিক সহায়তা দিচ্ছেন। সেই ধনী ব্যক্তি আসলে কারা? তারা কি এমনি এমনি এনসিপিকে চাঁদা দিয়ে যাচ্ছেন? শেখ বশির উদ্দিন তো এমন কোনো ব্যক্তি ছিলেন না যে তাকে গণ অভ্যুত্থানের সরকারের বাণিজ্য উপদেষ্টা
উপদেষ্টা করা লাগবে। তাকে কেন বাণিজ্য উপদেষ্টা করা হয়েছিল? তার শিল্প প্রতিষ্ঠান থেকে এনসিপি কি প্রতিনিয়ত অনুদান পেয়ে থাকে? আর সবথেকে বড় বিষয়, তিনি উপদেষ্টা পদে থাকাকালীন সময়ে এনসিপি গঠন করেছেন। এটা বড় ধরনের নৈতিক অপরাধ। স্ট্যাটাসে আরও লেখেন, তিনি যে মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন সেই তথ্য মন্ত্রণালয়ের কোনো সংস্কার হয়েছিল? এই মন্ত্রণালয়ের ১৬ বছরের দুর্নীতির তথ্য তিনি জানাতে পেরেছিলেন? বরং তিনি দায়িত্ব ছাড়ার সময় যাকে তথ্য উপদেষ্টা হিসেবে বসিয়ে আসলেন, তিনি দুটো টেলিভিশন চ্যানেলকে শেখ হাসিনার আমলের আইনে লাইসেন্স দিলেন। এর দায় কি নাহিদ ইসলাম এড়াতে পারেন? এছাড়া তিনি বিচার, সংস্কার ও সুষ্ঠু নির্বাচন করার অঙ্গীকার করে সরকারে গিয়েছিলেন, কিন্তু এসবের কিছু না করেই আবার পদত্যাগ করলেন। সুতরাং নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন।